অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছাত্র তোমাদের জন্য। দেখো, আগের ভিডিওতে আমরা পোস্ট করেছিলাম যে সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে চাঁদ আর সূর্যের আকর্ষণে কিভাবে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তাহলে পুরোটা কিন্তু দেখতে পারবে না, কারণ এখান থেকে এবছর তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেন আসবে। এমনকি কিছুদিন পরে তোমার যে ইউনিট টেস্ট আছে সেখানেও কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। এখান থেকে এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে, প্রশ্নমান 2 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতেও পারে। তাহলে যেহেতু এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাহলে তোমরা ভিডিওটা দেখো। আশা করি এখান থেকে ছোট একটা কনসেপ্ট পেয়ে যাবে, আর যার ফলে তোমরা একটা 5 নম্বরে অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তাহলে আমরা এখানে প্রধানত কি জানবো, জোয়ার কি আর ভাটা কি। দেখো, তাহলে আমাদের জানতে হবে যে আমি যে কথাটা বললাম জোয়ার, তাহলে এই জোয়ার জিনিসটাই বা কি, আর একটা কথা কি ভাটা। তাহলে এই ভাটা জিনিসটা কি। দেখো, এই যে পৃথিবীর তোমরা ওয়ার্ল্ডের ম্যাপটা যে দেখতে পাচ্ছ, এখানে দেখো, যখন এই পৃথিবীর কোনো একটা অংশে যে পাশটাতে সমুদ্র থাকবে, ধরো ম্যাপে এই যে এখানটাতে সমুদ্র ভাগটা আছে, ভারতের যদি তুমি দক্ষিণ দিকে যাও বা পূর্ব দিকে নিচের দিকটাতে যাও, তাহলে তুমি কিন্তু সমুদ্র পাবে। তো সমুদ্রের পাড়ে কি হয়, সমুদ্র পাড়ে যখন জলরাশি ফুলে ফেঁপে ওঠে তখনই সেটাকে আমরা বলি জোয়ার। আর সমুদ্রের পাশে যখন বা সমুদ্রের তীরে যখন জলটা নেমে যায় তখন আমরা বলি ভাটা। আশা করি দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, অনেকে হয়তো দীঘা বা পুরীতে বেড়াতে যাও, তো তোমরা কিন্তু সেখানে গেলে দেখতে পাও যে কখনো সমুদ্রের জল সমুদ্রের পাড়ে এসে ধাক্কা দিচ্ছে, মানে অনেকটা উপরে জল উঠে যাচ্ছে। আসলে ওই যে জলটা ফুলে ফেপে উঠছে ওটাই কিন্তু জোয়ার। আর কখনো দেখতে পাও যে জল অনেকটা নিচের দিকে নেমে গেছে, তাহলে ওই যে সমুদ্রের জল অনেকটা নিচে যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে ভাটা। আর যখন অনেকটা উপরে উঠছে তখন সেটা হচ্ছে জোয়ার। তাহলে এই জোয়ার ভাটা সৃষ্টির পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। মানে এই যে আমি জোয়ার বলছি বা ভাটা বলছি, তাহলে জোয়ার ভাটা সৃষ্টির পেছনে প্রধানত দুটো কারণ আছে। সেই দুটো কারণ কি, এক এক নম্বর হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ। চাঁদ ও সূর্যের আকর্ষণ। অর্থাৎ দেখো, পৃথিবীর যে দিকটাতে চাঁদ বা সূর্য থাকবে সেদিকেই কিন্তু জলরাশি ফুলে ফেপে উঠবে। ধরো এইদিকে যদি চাঁদ, অথবা এটা ধরো চাঁদ, অথবা ধরো এদিকে সূর্য থাকলো, যেই থাকুক না কেন, চাঁদ সূর্য যে দিকটাকে থাকবে সেদিকে কিন্তু সমুদ্রের জলরাশি কিন্তু এইভাবে ফুলে ফেপে উঠবে। তাহলে এই যে চাঁদ আর সূর্যের আকর্ষণের জন্য জলরাশি যে ফুলে ফেপে উঠছে, তাহলে একেই কিন্তু তখন কি বলা হবে, একেই তখন বলা হবে জোয়ার। বোঝা গেল? আর আরেকটা কারণে কিন্তু আমাদের এই জোয়ারটা হয়, সেটা আরেকটা কারণ কি, আরেকটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল। পৃথিবীর কেন্দ্রাতিক যে বল, অর্থাৎ পৃথিবী যখন ঘুরছে, তো ঘোরার ফলে কি হয়, ঘোরার ফলে পৃথিবী যে দিকটা ঘুরছে তার উল্টো দিকে একটা কেন্দ্রাতিক বল সৃষ্টি হচ্ছে, তাহলে তার ফলেও কিন্তু জলরাশি ফুলে ফেপে উঠতে পারে। তাহলে তখনও কিন্তু এই জোয়ার সৃষ্টি হবে। আর যখনই জোয়ার সৃষ্টি হবে আর যে অঞ্চলে জল থাকবে না, জল কমে যাবে, তখনই কিন্তু সেখানে কি হবে, সেখানে ভাটা হবে। তো এইবার দেখো, এই জোয়ার ভাটাটা কখন কোথায় কিভাবে হচ্ছে এটা একটু বিস্তারিত আমরা আলোচনা করি। তাহলে আমি যেটা বললাম যে যে দিকটাতে চাঁদ অথবা সূর্য থাকে সেদিকে কিন্তু সেদিকটা কিন্তু জোয়ার হয়। তাহলে ধরে নাও যে পৃথিবীর এই দিকটাতে চাঁদ বা সূর্য আছে, তাহলে পৃথিবীর যে দিকটাতে চাঁদ বা সূর্য থাকবে, তাহলে সেদিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে জলরাশি ফুলে ফেপে উঠবে। তাহলে এই দিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে জলরাশি ফুলে ফেপে উঠবে, তখন এই দিকটা তখন হবে মুখ্য জোয়ার। তাহলে এই দিকটাতে চাঁদের আকর্ষণের জন্য বা সূর্যের আকর্ষণের দিকটা কি হলো, মুখ্য জোয়ার হলো। তাহলে এর ঠিক প্রতিবাদ স্থান, তাহলে এর প্রতিবাদ স্থান মানে এর উল্টো দিকে, তাহলে এই দিকে যে জলরাশি ফুলে ফেপে উঠবে সেটাই কিন্তু হয়ে যাবে গৌণ জোয়ার। তাহলে দেখো, যে দিকটাতে মুখ্য জোয়ার হবে তার উল্টো দিকটাতে গৌণ জোয়ার হবে, আর ঠিক এখানটাতে তখন কিন্তু থাকবে ভাটা। আবার এই নিচের এখানটাতেও কিন্তু থাকবে ভাটা। তাহলে ভালো করে বোঝো, তাহলে যে দিকটাতে মুখ্য জোয়ার হবে তার উল্টো দিকে হবে গৌণ জোয়ার, আর তার উপর দিকটাতে ভাটা, আর এখানটাতে কিন্তু ভাটা। অর্থাৎ একই সঙ্গে, মানে যে দিকটাতে মুখ্য জোয়ার থাকে তার উল্টো দিকে তো গৌণ জোয়ার হয়,
আর তার 90 ডিগ্রি উপরে থাকে ভাটা, তার 90 ডিগ্রি নিচে থাকে হচ্ছে ভাটা। এইভাবে গোটা পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে দুবার জোয়ার হয় আর দুবার ভাটা হয়। তাহলে আমি প্রথমে কি বললাম, আজকে তাহলে প্রথমের দিকে আমি আলোচনা করলাম যে জোয়ার ভাটা কেন হয়। সেখানে আমি দুটো পয়েন্ট কিন্তু তোমাদেরকে বলেছি। 1 নম্বর কি বললাম, চাঁদ আর সূর্যের আকর্ষণ, তাহলে এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ তোমাদেরকে কি বললাম, পৃথিবীর কেন্দ্রাতিক বল। তাহলে এই দুটো কারণে কিন্তু জোয়ার ভাটা হয়। আবার জোয়ার ভাটাটা কিভাবে হয় সেটাও বোঝালাম, যে যেদিকটাতে চাঁদ বা সূর্য থাকুক না কেন সেদিকটাতে হচ্ছে মুখ্য জোয়ার হয়, আর এই দিকটাতে হচ্ছে গৌণ জোয়ার হয়, উল্টো দিকে। তবে একটা কথা বলি, সূর্য থাকুক বা না থাকুক এটা কোনো ম্যাটার না। তার কারণ কি, তার কারণ হচ্ছে পৃথিবীর সব থেকে কাছে কিন্তু চাঁদই আছে, সূর্য কিন্তু অনেকটা দূরে আছে। তাই পৃথিবীতে সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ বল বেশি। তাই যে দিকটাতে চাঁদ থাকবে সেই দিকটাতেই কিন্তু জোয়ারের প্রাবল্য বেশি থাকবে। তো এটা আমি জাস্ট একটা দেখালাম যে জোয়ারকে দুটো ভাগে ভাগ করা যায় মেনলি, একটা হচ্ছে মুখ্য জোয়ার আর একটা হচ্ছে গৌণ জোয়ার। তো এইবার আমরা ডিসকাস করব চাঁদ আর সূর্যের অবস্থানের উপর ডিপেন্ড করে কিভাবে জোয়ার ভাটার মধ্যে পরিবর্তন হয়। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো তাহলে আমরা চাঁদ, সূর্য, পৃথিবীর অবস্থানের উপর ডিপেন্ড করে কিভাবে জোয়ার ভাটাটা হয় সেটা বুঝতে পারবে। দেখো, ধরো যে পজিশনে এই মাঝখানটাতে ধরো পৃথিবীর থাকলো, আর ধরো এদিকটাতে সূর্য থাকলো। ভালো করে দেখবে ব্যাপারটা, এদিকে সূর্য থাকলো আর ধরো এদিকটাতে তোমার চাঁদ থাকলো। এইরকম যদি অবস্থান থাকে তাহলে দেখো পৃথিবীর একদিকে সূর্য আর একদিকে কিন্তু চাঁদ। তাহলে পৃথিবীর চাঁদটা যেহেতু কাছের দিকে আছে তাহলে এদিকটাতেই কিন্তু জোয়ারের প্রাবল্য বেশি হবে। তাহলে এটাও কিন্তু একই সরলরেখা আছে দেখো। তাহলে এই একটা কন্ডিশন থাকতে পারে, মাঝখানে পৃথিবী, একদিকে চাঁদ একদিকে সূর্য, তাহলে এটাও সরলরেখাতে আছে। আবার ধরো কেসটা একটু উল্টে যেতে পারে, কিভাবে, ধরো এখানে পৃথিবী যেমন তেমনই আছে, এখানে যেমন ধরো পৃথিবী থাকার কথা তেমনই ধরো পৃথিবী আছে, কিন্তু ধরো এখানটাতে চাঁদ আর এখানটাতে মনে করো সূর্য। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো, এটাও কিন্তু একই সরলরেখাতেই আছে। তাহলে দেখো একবার পৃথিবী মাঝখানে, তার একদিকে সূর্য আর একদিকে চাঁদ, তাহলে এই বেলাও কিন্তু জোয়ার হবে এদিকটাতে যেদিকে চাঁদের আকর্ষণ আছে। কিন্তু এইবারে দেখো এই দিকেই চাঁদ, মানে এইদিকে চাঁদটা থাকার জন্য এদিকে জলরাশি ফুলে ফেপে উঠেছে, আবার এদিকেই সূর্য। তাহলে এই যে জোয়ার ভাটাটা হবে এটার থেকে কিন্তু এই জোয়ার ভাটার তেজটা বেশি হবে। কারণ কি, কারণ এই দিকে যে জোয়ারটা হচ্ছে চাঁদও আকর্ষণ করছে, সূর্য আকর্ষণ করছে। তাহলে এই তখন একে বলা হবে ভরা কোটাল। এটাকে কি বলা হবে তখন, ভরা কোটাল। আবার এখানটাতেও দেখো চাঁদ, পৃথিবী, সূর্য একই সরলরেখা আছে, এটাও কিন্তু বলা হবে তখন ভরা কোটাল। দুটোকে কিন্তু ভরা কোটাল বলা হবে। কিন্তু এই আকর্ষণটা সব থেকে বেশি থাকবে বলে এটার সময় প্রচুর পরিমাণে জল ফুলে ফেপে উঠবে। এই অবস্থাটা কখন হতে পারে, এটা অ্যাকচুয়ালি দেখো ভালো করে, এটা হচ্ছে অমাবস্যা। অমাবস্যা বলছি কেন, কারণ যখন পৃথিবী, চাঁদ, সূর্য এক সরলরেখায় থাকে, যদি পৃথিবী আর সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে তখন আমরা সেটাকে কিন্তু অমাবস্যা বলি। তাহলে অমাবস্যাতে সব থেকে জোয়ারের প্রাবল্য বেশি হয়, তখন ভরা কোটাল হয়। বোঝা গেল। আবার যখন ধরো পৃথিবী মাঝখানে থাকে, চাঁদ একদিকে থাকে আর একদিকে সূর্য থাকে, এটা অ্যাকচুয়ালি পূর্ণিমা। তাহলে এই পূর্ণিমার সময় কিন্তু ভরা জোয়ার হয়, কিন্তু এটা অতটা তেজ হয় না যতটা এই অমাবস্যার সময় তেজটা হয়। তাহলে এই দুটোকে কি বলছি, ভরা কোটাল। অর্থাৎ যখন চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় থাকবে তখন পৃথিবীর জলরাশির পরিমাণ প্রচুর পরিমাণে ফুলে ফেপে ওঠে, তখন তাকে কি বলা হয়, ভরা কোটাল। তাহলে দুটোই কিন্তু একই সরলরেখাতেই আছে। একবার কি আছে, পৃথিবীর একদিকে চাঁদ আর সূর্য আছে যেটা অমাবস্যায় অবস্থান করছে, আর একবার কি হচ্ছে, পৃথিবী মাঝখানে আছে, সূর্য একদিকে আছে, চাঁদ আর একদিকে আছে, তখনও কিন্তু এখানে কিন্তু ভরা কোটাল হচ্ছে। তবে এখানটাতে ভরা কোটালের পরিমাণ বেশি হবে, এখানটাতে ভরা কোটালের পরিমাণ কিন্তু কম হবে। অর্থাৎ এই যে পজিশনটা বলো অমাবস্যাতে, এখানে কিন্তু জলরাশি প্রচুর পরিমাণে ফুলে ফেপে উঠবে, অর্থাৎ এখানে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হবে। তাহলে দেখো আমি যেটা বললাম যে যখন একই সরলরেখাতে থাকবে, এখানে দেখো সূর্য, এখানটাতে দেখো চাঁদ, আর এখানে দেখো পৃথিবী। তাহলে এই চাঁদ, সূর্য, পৃথিবী কিন্তু দেখো একই সরলরেখাতে আছে।
তাহলে এই একই সরলরেখাতে থাকা মানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি কোন অবস্থান বললাম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি অমাবস্যা। তাহলে এই অমাবস্যা অবস্থানে সব থেকে বেশি কিন্তু জোয়ারের পরিমাণ থাকে, অর্থাৎ যেটাকে আমি ভরা কোটাল বললাম। তখন এই পৃথিবীর জলরাশি এখানে এত পরিমাণে ফুলে ফেঁপে উঠবে যে সমুদ্রের পাড়ে গেলে তাহলে তখন তুমি বুঝতে পারবে যে সব থেকে সমুদ্রের জলে যে তীব্রতা বেশি সেটা কিন্তু এই সময়তেই দেখা যায়। কারণ একই সঙ্গে দেখো চাঁদও আকর্ষণ করছে আর সূর্য আকর্ষণ করছে, তাই এখানে কিন্তু এই জোয়ারটা প্রচুর পরিমাণে ফুলে ফেঁপে ওঠে। তাই এটাকেই কিন্তু ভরা কোটাল বলা হয়। এই সময় যদি তোমরা সমুদ্রের পাড়ে যাও তাহলে সমুদ্রে যে কতটা উত্তাল থাকে সেটা তোমরা তখন বুঝতে পারবে। দেখো এইভাবে কিন্তু তখন এই অবস্থানটা করে কিভাবে। এই সময় যদি তোমরা কেউ দীঘা বা পুরীতে যদি বেড়াতে যাও তাহলে দেখবে দীঘা বা পুরীতে প্রচুর পরিমাণে তুমি ঢেউ লক্ষ্য করতে পারবে, কিন্তু এই সময়টা কিন্তু সেই পরিমাণে কিন্তু দেখা যাবে না। তাহলে এটা একটা কন্ডিশন হতে পারে। আবার দেখো এই অবস্থানটা যদি একটু পাল্টে দিই, এটা অমাবস্যা আর পূর্ণিমার অবস্থান ছিল, এই অবস্থানটা যদি আমি কিছুদিন পরের অবস্থানে দেখাই, দেখো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এই অবস্থানটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তাহলে তখন কি হবে, ধরো এখানটাতে পৃথিবী আছে আর এখানটাতে মনে করো চাঁদ আছে আর এখানটাতে মনে করো সূর্য আছে। তাহলে দেখো এদিকে পৃথিবীর দিকে চাঁদ জল আকর্ষণ করছে, সূর্য কিছুটা আকর্ষণ করছে, কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছি চাঁদ যেদিকে থাকবে সেদিকটা কিন্তু আকর্ষণ কিন্তু বেশি হবে। তাহলে দেখো এই অবস্থানটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে চাঁদ সূর্য পৃথিবী যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখনও কিন্তু চাঁদের দিকেই কিন্তু জোয়ারটা হবে, অর্থাৎ এদিকেই কিন্তু মুখ্য জোয়ার হবে, এদিকটা তখন গৌণ জোয়ার হবে। তবে হ্যাঁ এই জোয়ারে কিন্তু ততটা তেজ থাকবে না, তাই তখন তাকে বলা হবে মরা কোটাল। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ, তোমরা জানো 15 দিন এক একটা পক্ষ হয়, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। তাহলে পূর্ণিমা আর অমাবস্যাতে যদি ভরা জোয়ার হয়, অর্থাৎ যেটাকে আমি গৌণ জোয়ার বলতে গিয়ে আমি ভরা কোটাল বলেছি, মানে যখন জল সব থেকে বেশি ফুলে ফেপে ওঠে সেটা কখন, অমাবস্যা অথবা পূর্ণিমা। তাহলে ঠিক তার 7-8 দিন পরে কি আসবে, অষ্টমী তিথি আসবে। কি আসবে, অষ্টমী তিথি। তাহলে অষ্টমী তিথিতে কিন্তু তখন চাঁদ পৃথিবী সূর্য এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করবার জন্য তখন কিন্তু এই জোয়ারের পরিমাণ কিন্তু অতটা থাকবে না, তাই তখন তাকে কি হবে, মরা কোটাল। এটাও জোয়ার, কিন্তু এই জোয়ারের তেজটা কম, যেটা অমাবস্যা পূর্ণিমাতে অনেকটা বেশি থাকে, এখানে কিন্তু বেশি থাকে না, তাই তখন কি হয়, মরা কোটাল হয়। এই যে আমি অবস্থানগুলো তোমাদেরকে দেখালাম, এক সরলরেখা 90 ডিগ্রি, এর প্রত্যেকটা এক একটা নাম আছে, এই নামের সঙ্গে আগে আমরা পরিচিত হবো। দেখো তাহলে আমরা মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কোটাল, মরা কোটাল এগুলো দেখলাম। এখান থেকে তোমাদের কিছু প্রশ্নমান 2 বা 3 আসতে পারে, বিশেষ করে 2 নম্বর বা 1 নম্বর যেগুলো আসবে সেগুলো একটু আলোচনা করি। এখান থেকে তোমরা কিছু কথা শুনতে পারবে। তার মধ্যে একটা দেখো, সিজিগি। সিজিগি দেখো, আমি প্রথমে তোমাদেরকে ভরা কোটাল পড়া থেকে আমি পড়েছিলাম যে চাঁদ সূর্য পৃথিবী কিন্তু একই সরলরেখাতে আসতে পারে, মানে আসে, তখন কিন্তু জোয়ারের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে হয়। তাহলে এক সরলরেখায় দুটো ভাবে অবস্থান করতে পারে। দুটো বলতে কি, ধরো এখানটাতে হচ্ছে তোমাদের পৃথিবী, এখানটাতে মনে করো চাঁদ, আর এখানটাতে মনে করো সূর্য। তাহলে এটা একই সরলরেখা আছে। অথবা এইভাবে থাকতে পারে, এখানটাতে চাঁদ, এখানটাতে পৃথিবী, আর এখানটাতে হচ্ছে সূর্য। তাহলে দুটোই দেখো সরলরৈখিক ভাবেই কিন্তু আছে। তাহলে এই যখন পৃথিবী চাঁদ সূর্য যখন এইভাবে একই সরলরেখাতে থাকবে তখনই কিন্তু তাকে বলা হবে সিজিগি। বোঝা গেল? তাহলে যখন পৃথিবী চাঁদ সূর্য একই সরলরেখাতে থাকবে তখন তাকে কি বলা হচ্ছে, সিজিগি। এই সিজিগি দুটো অবস্থান হতে পারে। আমি একটা লিখেছি দেখো সংযোগ, আর একটা লিখেছি হচ্ছে প্রতিযোগ। তাহলে আমাকে এবার জানতে হবে সংযোগ জিনিসটা কি। দেখো তাহলে সংযোগ জিনিসটা কি, সংযোগ জিনিসটা হচ্ছে যখন পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য থাকবে, অর্থাৎ দেখো পৃথিবী আর সূর্যের মাঝখানে কি আছে, চাঁদ আছে, তাহলে তখন কিন্তু জলরাশি সব থেকে বেশি ফুলে ফেপে উঠবে, যেটাকে আমি ভরা কোটাল বলেছিলাম। তাহলে এই অবস্থানটাই কিন্তু আসলে সংযোগ।
এই সংযোগ অবস্থানেই সব থেকে বেশি জোয়ার হয়। বোঝা গেল? তাহলে পৃথিবীর একই দিকে চাঁদ একই দিকে সূর্য থাকার জন্য প্রচুর পরিমাণে যে জোয়ারটা হচ্ছে বা ভরা কোটালটা হচ্ছে, তাহলে সেই অবস্থানটা হচ্ছে সংযোগ অবস্থান। প্রতিযোগ কি তাহলে? তাহলে পৃথিবীর একদিকে চাঁদ একদিকে সূর্য, তখন কি হচ্ছে, যে দিকটা চাঁদ থাকবে সেই দিকটাতেই কিন্তু জোয়ারের পরিমাণটা বেশি হবে, আর সূর্যের দিকটাও হবে, আর এখানটাতে ভাটা থাকবে এখানটাতে ভাটা থাকবে, তখন তাকে বলা হবে প্রতিযোগ। অর্থাৎ যখন পৃথিবী মাঝখানে চাঁদ একদিকে সূর্য একদিকে থাকে, তখন যে জোয়ারটা হচ্ছে সেটাও ভরা কোটাল, কিন্তু সেটা হচ্ছে প্রতিযোগ ভরা কোটাল। তাহলে এটা অবস্থান গেল। তাহলে এটা আমরা সিজিগি সম্পর্কে জানলাম। এইবার আমরা জানবো অ্যাপোজি সম্পর্কে। তো দেখো, এখানে আমি আরো দুটো কথা লিখেছি। দেখো, একটা লিখেছি হচ্ছে অ্যাপোজি আর একটা লিখেছি পেরিজি। তাহলে এই দুটো কথার মানে কি দেখো, আমাদের যেমন আমরা জানি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের উপর ডিপেন্ড করে আমরা অপসূর অনুসর বা বুঝি, যে কোনো সময় পৃথিবী থেকে সূর্য দূরত্ব বেশি, কখনো পৃথিবী থেকে সূর্য দূরত্ব কম। ঠিক একই রকম ভাবে এই আমাদের পৃথিবী যেমন মাঝখানে আছে, মানে আমি পৃথিবীর কথা বলছি, পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু চাঁদ এইভাবে ঘুরছে। কিন্তু আমি ওই গোলটিকে আঁকলাম, কিন্তু এইভাবে কিন্তু গোল অ্যাকচুয়ালি না ব্যাপারটা। পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু চাঁদ এইভাবে পরিক্রমণ করছে। তাহলে ভালো করে দেখো, যখন এইখানটাতে অবস্থান করছে তখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব একরকম হচ্ছে, যখন এখানটাতে চাঁদ থাকবে তখন একরকম অবস্থান হবে, যখন এখানটাতে চাঁদ থাকবে তখন একরকম অবস্থান হবে। তাহলে এই অ্যাপিজি মানে হচ্ছে যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে বেশি হয়, অর্থাৎ প্রায় 4000 বেশি। বোঝা গেল? তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে বেশি থাকে, তখনই তাকে বলা হচ্ছে অ্যাপিজি। তাহলে এই দূরত্বটা বেশি থাকার জন্য জোয়ারের পরিমাণ একটু হলেও কিন্তু তখন কম হবে। আর পেরিজি জিনিসটা কি? পেরিজি হচ্ছে যাকে আমরা অনুসুর অবস্থান বলি, মানে যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে কম হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হচ্ছে পেরিজি। এই সময় কিন্তু জোয়ারের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হয়। তাহলে আমরা এখানে কি কি জানলাম? তাহলে সিজিকি জানলাম, সংযোগ জানলাম, প্রতিযোগ জানলাম, অ্যাপিজি জানলাম, আর কি জানলাম? পেরিজি জানলাম। এইবার আমরা তাহলে এবার আমরা জানবো যে একটা জায়গাতে জোয়ার ভাটার সময়ের ব্যবধান কতটা হয়। দেখো, আমি আগেই বলেছি কিন্তু আমাদের যেহেতু একদিকে ধরো জোয়ার হয়, তার উল্টো দিকে আরেকটা মানে মুখ্য জোয়ার, তার উল্টো দিকে গৌণ জোয়ার, তাহলে এইদিকে ভাটা এইদিকে ভাটা। তাহলে যদি আমি নর্মাল হিসেব করি তাহলে কি হচ্ছে, 6 ঘন্টার গ্যাপ হচ্ছে। দেখো, সকাল 6টাতে যদি আমার এখানে জোয়ার হয়, তাহলে এখানে 12টার সময় ভাটা, এখানে আবার সন্ধ্যে 6টার সময় জোয়ার, এখানে কিন্তু আবার রাত 12টার সময় কিন্তু ভাটা হবার কথা। কিন্তু আসলে কিন্তু এই পুরোপুরি 6 ঘন্টা উপর ডিপেন্ড করে কিন্তু হয় না। কারণ কি? কারণ ভালো করে বোঝো, পৃথিবী একবার রাউন্ড দিতে মানে চাঁদের একবার রাউন্ড দিয়ে 360 ডিগ্রি পার করতে হয়। আবার আমরা এটাও জানি যে এখানে কিন্তু 30 দিন লাগে না, এখানে কদিন লাগে? প্রায় 27.5 দিন। তাহলে সেই 360 ডিগ্রিকে আমি যদি 27.5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 13 ডিগ্রি 10 মিনিট আমার অ্যান্সার বেরোচ্ছে। তাহলে এখানে দেখো, আবার যেহেতু 4 বার মানে 24 ঘন্টা 4 বার, তাই 4 দিয়ে যদি ভাগ করি তাহলে একটা 52 মিনিটের গ্যাপ তৈরি হচ্ছে। এই জন্য দেখবে এই জোয়ার ভাটার মধ্যে ব্যবধান যদি আমি ঠিকঠাক করে যদি ডিভাইড করি, তাহলে ভালো করে দেখো যে জোয়ার ভাটার মধ্যে অরিজিনালি ব্যবধান কতক্ষণ করে হচ্ছে। তাহলে এটা ধরো, এই যে আমার পৃথিবী একটা উপবৃত্তাকার পৃথিবী, তাহলে এখানটা ধরো মুখ্য জোয়ার, এখানটা মুখ্য জোয়ার, তাহলে এখানটা নিশ্চয়ই গৌণ জোয়ার হবে, আর এখানটা কি হবে? এখানটা হবে ভাটা, আর এখানটাও তো কি হবে? তাহলে এখানটাও তো হবে ভাটা। তাহলে আমাকে যদি 52 মিনিটকে যদি আমি 4 টুকরো করি, তাহলে দেখো 13 করে হচ্ছে। দেখো, 13 13 13 13, 4 13 52, তাই তো? তাহলে আমার 13 মিনিট করে কিন্তু একটা হেরফের হচ্ছে। ধরো এখানে যদি আমার সকাল 6টার সময় যদি কিছু একটা হয়ে থাকে, তাহলে এখানে দেখো 12টা 13 মিনিট হয়ে যাচ্ছে। এখানটা এসে দেখো এটা কত হচ্ছে, এখানে এটা কিন্তু তখন হয়ে যাচ্ছে 6টা 13 দুগুণে 26 মিনিট হচ্ছে। দেখো, এই জন্য দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, একটা মুখ্য জোয়ারের সঙ্গে একটা গৌণ জোয়ারের সময় ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। তাহলে এখানে দেখো তোমাদেরকে আজকে টোটাল ভিডিওতে কি কি আলোচনা করা হলো। তাহলে জোয়ার কাকে বলে, ভাটা কাকে বলে, জোয়ার ভাটা কেন সৃষ্টি হয়, মুখ্য জোয়ার কি, গৌণ জোয়ার কি, অ্যাপিজি কি, পেরিজি কি, সিজিকি কি, তাহলে সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু এখানে ছোট ছোট করে দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কোশ্চেন আসবে, তোমরা যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা দেবে সেখানে কোশ্চেন আসবে। আর যারা যারা ভিডিও এই চ্যানেলে নতুন দেখছো তাদেরকে বলবো, তোমরা তো ভিডিও দেখো, আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে ক্লাস 10-এ পড়ে তাদের কাছে ভিডিওটা ছড়িয়ে দাও, তাহলে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর তোমরা যদি ভিডিওটা দেখে
যদি আরো কিছু কোশ্চেন করো, কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমার কিন্তু এখানে পড়াতে আরো ইচ্ছা করবে। তো আমাদের তোমাদের সাথে আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।